আসসালামু আলাইকুম লিসনার্স, গাইবান্ধা ভূত.com-এর সকলকে স্বাগতম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যাই হোক, আমরা পরপর 3 দিন এপিসোড করলাম। আজকে আমাদের এপিসোডের 4র্থ দিন। আমরা এর আগে যেসব ভিডিও আপলোড করেছি সবাই খুব ভালো রেসপন্স করেছে। সেই আশা রেখে আমরা 4র্থ এপিসোডে হাজির হয়েছি। তো লিসনার্স, আজকে আর কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় যাব। সালটা ছিল 2006 সাল। তখনও গ্রাম বাংলাতে ইলেকট্রিসিটি আসেনি। একটা প্রত্যন্ত গ্রামের পাশে অনেক বড় একটি পুকুর ছিল। তো গরমকালে সেই পুকুরের পাশে লোকজন শুয়ে থাকতো। তো একদিন একটা লোক সেখানে গিয়ে শুয়ে আছে। তো এই যে গ্রাম বাংলাতে যেমনটা হয়, সবাই একসাথে আড্ডা দেয়। তো আড্ডা শেষে সবাই যার মতো সেখান থেকে চলে যায়। তো যাই হোক, একটা পর্যায়ে ওখানে একটা লোক ঘুম থেকে আর জাগ না পায় না, সে ওখানে শুয়ে থাকে। তো রাত যখন আনুমানিক 2টা বাজে, ঠিক তখনই সে অনুভব করলো তার পাশে কে যেন বসে আছে। সে ঘড়ির দিকে তাকালো, রাত তখন 2টা। চারপাশে যেন অদ্ভুত একটা অন্ধকার। সেদিন আকাশে জ্যোৎস্না ছিল, তবুও চারপাশটা অদ্ভুত অন্ধকারে ভরে আছে। সেই লোকটি ভয় পেয়ে যায়। তার পাশে বসে থাকা লোকটিকে জিজ্ঞেস করে, কে আপনি? লোকটি কোনো উত্তর দেয় না। সে তার মাথা আরও নিচু করে। লোকটিকে আবার জিজ্ঞেস করা হয়, কে আপনি? আবারও নিশ্চুপ। যখন তৃতীয়বার জিজ্ঞেস করা হয়, তখন লোকটি বলে ওঠে, আপনি আমায় চিনবেন না। যে লোকটি অদ্ভুতভাবে কথা বলতেছে, এমন কণ্ঠ যেন পৃথিবীর কারো না, এ যেন অন্য জগতের ভয়েস। তো লোকটা অনেক ভয় পেয়ে যায় এমন কণ্ঠ শুনে। তো ওই লোকটি ওখান থেকে দৌড়ে পালাবে। ঠিক ওই মুহূর্তে ওই অদ্ভুত ব্যক্তিটি বলে, তুমি যেও না, তোমার সাথে কিছু কথা আছে। তো লোকটি থমকে দাঁড়ায়, জিজ্ঞেস করে, কে আপনি? কি চান আমার কাছ থেকে? তো গল্পের সুবিধাতে বলে রাখতেছি, যে লোকের ঘটনা শেয়ার করতেছি তার নাম ছিল আনোয়ার। সে আনোয়ার জিজ্ঞেস করতেছে, কে আপনি? কি চান? তখন সেই অদ্ভুত লোকটি এসে বলতেছে, তুমি আমায় চিনবে না। সে আরও ভয় পেয়ে যায়। একটা বাজে সে চোখের দিকে তাকিয়ে দেখে, এই যেন পৃথিবীর কোনো মানুষই না, অদ্ভুত 2টা জ্বলন্ত চোখ। সে ভয়ে চিৎকার করা শুরু করতেছে, কিন্তু তার কণ্ঠতে কোনো শব্দ বেরোতেছে না। একটা বাজে অদ্ভুত লোকটি সামনে এগিয়ে আসে, তার মাথায় হাত রাখে। তারপর আর কিচ্ছু মনে নেই। এইভাবে কতটা সময় পার হয়ে গেছে আনোয়ার বুঝতে পারল না। একটা বাজে সে খেয়াল করলো তার চারপাশে যেন অন্ধকারটা একটু কমে আসছে। সে চারপাশে তাকালো। সে নিজেকে আবিষ্কার করলো একটা ধুধু মরুভূমিতে, যেখানে চারপাশে কোনো গাছ ছিল না, চারপাশে কোনো লোকজন ছিল না। এ যেন ফজরের আজান পেরিয়ে সকাল হয়ে গেছে। তো যাই হোক, আনোয়ার কোনো রকমে ঘুম থেকে করার চেষ্টা করে, কিন্তু তার গায়ে প্রচণ্ড ব্যথা। সে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যায়। একটা বাজে সে একটি গ্রাম দেখতে পায়। সে গ্রামে প্রবেশ করে, কিন্তু দুঃখজনক বিষয়, সেই গ্রামের প্রত্যেকটা ব্যক্তি দিনের বেলা ঘুমিয়েছিল। সে আরও সামনে এগিয়ে যায়। সে বিশাল বড় একটি বট গাছ দেখতে পায়। সে ছিল প্রচণ্ড ক্লান্ত। সে বট গাছে ছায় একটু ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই ঘুম আসতেছে না। তার বারবার মনে হইতেছে, এ আমি কোথায়, আমি কোন জগতে? একটা বাজে সে ঘুমিয়ে যায়। সে আবার খেয়াল করলো সেই অদ্ভুত লোকটি তার পাশে দাঁড়িয়ে আছে এবং বলতেছে, বাঁচবি না, বাঁচবি না। আনোয়ার বাবা এবার অনেক ভয় পেয়ে যায়, কারণ গত রাতে তার যে জ্বলন্ত চোখ ছিল
সেই চোখটা যেন আগুন ঠিকরে বের হইতেছে। আনোয়ার 1টা বাজে প্রচণ্ড দৌড় শুরু করে দেয়। দৌড়াতে দৌড়াতে একটা পুকুর পাড়ে এসে পৌঁছে। সে দেখতে পেল পুকুরের পানিতে জ্বলন্ত টকবক আগুন। সে নামার চেষ্টা করলো, কিন্তু সে নামতে পারল না, কারণ সে আগুনের এতটাই উত্তাপ ছিল, তার গায়ে যেন বারবার তাপ লাগা শুরু হলো। তো যাই হোক লিসনার্স, গল্পের শুরুতেই বলতেছি, গল্প অলরেডি মাঝপথে আমরা। তো আমাদের গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো গল্পের বাকি অংশ শুরু করতেছি। তো আনোয়ার 1টা বাজে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে আবার ছোটাছুটি শুরু করে। সে দৌড়াইতে দৌড়াতে আবার সে একটি গ্রামে যায়। এক গ্রাম পেরিয়ে যেন অন্য একটি গ্রামে খুব দ্রুত পৌঁছে যায়। এখানে যেন মানুষ হাওয়ায় ভেসে ভেসে চলে। সে কিছু বুঝতেছে না তার সাথে কেন এমন হইতেছে। তো সেখানে যাওয়ার পর সে অদ্ভুত একটি লোককে দেখতে পায়, যে ছিল প্রচণ্ড কালো এবং উচ্চতায় প্রায় 7 থেকে 8 ফুট। এবার আনোয়ারকে জিজ্ঞেস করে, ভাই আমাকে একটু পানি খাওয়াবেন? সেই কালো লোকটি বলে, তুমি কে বৎস, কি চাও? আনোয়ার বাবা আবার থমকে দাঁড়ায়, কারণ এই কণ্ঠ খুব পরিচিত। একটু আগে যে কণ্ঠ সে শুনেছে। হঠাৎ সে কালো লোকটি তার চেহারা পরিবর্তন করে, আবার তা দিয়ে তাকিয়ে বলে, বাজবি না, বাজবি না। তো এইটা দেখার পর আনোয়ার প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার শুরু করে। সে ধূপ করে একটা পর্যায়ে তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পেল সে যে জায়গাতে ঘুমিয়েছিল সেই দিঘির পাড়ে ঘুমিয়ে আসছে। এতক্ষণে আনোয়ার স্বপ্ন দেখতেছিল, তার ঘুম ভেঙে গেল। কিন্তু ঘুম ভাঙার পর যদি এটা স্বপ্ন থাকতো তাহলে সব কিছু স্বাভাবিক হইতো। কিন্তু দুঃখজনক বিষয়, এবার আনোয়ার যেন অন্য রূপে অন্যরকমভাবে থমকে গেল। সে কি দেখতেছে? তার সামনে সে লোকটি দাঁড়িয়ে আছে। সে বারবার চোখে হাত দিল, চোখ কসলানোর চেষ্টা করলো, তবুও সে লোকটিকে দেখতে পেল। এবার আনোয়ার দৌড় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার পা যেন মাটিতে গেড়ে আসছে। একটি পা তুলতে পেল না সে। সে এবার ওখানে উবুর হয়ে পড়লো, জিজ্ঞেস করলো, কি চাও তুমি, কি চাও? লোকটি হাসতেছে, আবারও বলতেছে, বাঁচবি না, বাঁচবি না। সেই অদ্ভুত লোকটি আনোয়ারের সামনে বসলো, বসে আবারও কাঁধে হাত রাখলো এবং বলল, আমার চোখের দিকে তাকাও। এবার আনোয়ার তার চোখের দিকে তাকালো। এবার অদ্ভুত যেন সিনেমাতে যেরকম দৃশ্য ভেসে ওঠে, ঠিক সেই রকম দৃশ্য ভেসে উঠল। আরে এ আমি কি দেখতেছি? এ তো আমার বন্ধু ফারুক, যার সাথে কিনা আমি জুয়া খেলার টাকা নিয়ে গন্ডগোল করে খুন করে ফেলেছি, যাকে কিনা মাত্র 2,000 টাকার জন্য আমি নিজ হাতে খুন করেছি এবং দিঘির পাড়ে পুঁতে দিয়েছি। আনোয়ার এবার অনুনয় বিনয় শুরু করলো, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। আবার লোকটি অদ্ভুতভাবে এসে উঠল, বাঁচবি না, বাঁচবি না। এইটা বলার পর অদ্ভুত লোকটি তার হাত বাড়িয়ে দেয়, হাত যেন বিশাল বড় হতে থাকে। আনোয়ার দৌড়াতে শুরু করে, তার পিছে যেন হাতটি এগিয়ে আসতেছে। আনোয়ার চিৎকার শুরু করলো, বাঁচাও, বাঁচাও, কিন্তু কেউ এগিয়ে আসলো না। আনোয়ারকে প্রচণ্ড ক্লান্ত দেখাচ্ছে। সে দৌড়াতে দৌড়াতে 1টা বাজে তার দরজায় এসে পড়ে যায়। সে দরজায় জোরে জোরে শব্দ করা শুরু করে, বাঁচাও, বাঁচাও। কেউ দরজা খুললো না। 1টা বাজে আনোয়ার জ্ঞান হারিয়ে ফেলে। ফজর আজান হয়ে যায়। পূর্ব আকাশে সূর্য উঠে আসে। গ্রামের লোকজন সবাই এসে আনোয়ারের বাড়িতে হাজির হয়। আনোয়ারকে সবাই জিজ্ঞেস করে, কি হয়েছে? আনোয়ার কোনো উত্তর দিতে পারেনি, কারণ কেউ যেন আনোয়ার জিভাটাকে দুমড়ে মুচড়ে টেনে হেসড়ে নিয়ে ছিঁড়ে দিয়েছে। এই ঘটনার পর আনোয়ার প্রায়ই বারান্দায় বসে থাকতো, আর সেই অদ্ভুত লোকটি দেখতে পেত। সেই লোকটি অদ্ভুতভাবে তাকিয়ে থাকতো তার দিকে আর বলতো,
বাঁচবি না, বাঁচবি না। থ্যাংক ইউ সো মাচ লিসেনার্স। আমাদের প্রথম স্টোরি অলরেডি পাঠ করলাম। তো জানি না কার কাছে কতটুকু ভালো লাগছে, জানি না কার কাছে কতটুকু আনন্দ দিয়েছে। তো অবশ্যই গল্পের সাথে বলবো, আপনারা আমাদের গল্পটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনারা আমাদের গল্পটিকে অবশ্যই শেয়ার করবেন। দয়া করে কেউ গল্প নিয়ে ট্রোল করবেন না, সেটা কমেন্ট সেকশনে হোক অথবা ইনবক্সে হোক। ঘড়িতে বেজে রাত 1:20। তো ইতিমধ্যে আমাদের প্রথম গল্প শেষ হয়ে গেছে, আমরা সরাসরি চলে যাব দ্বিতীয় গল্পে। তো আমাদের সাথে আমাদের বিশেষ অতিথিরা যুক্ত হয়েছে আজকে স্টুডিওতে এসে। তো তাদের নাম ছোট্ট করে বলতেছি, যাদের নাম না বললেই না। আমাদের সাথে যুক্ত হয়েছে এমডি ফেরদাউস, আমাদের সাথে যুক্ত আছে এমডি সজীব প্রধান, আমাদের সাথে যুক্ত হয়েছে যে কিনা সবসময় যুক্ত থাকে, যে কিনা আমাদের পাশে সবসময় কাজ করে যাচ্ছে, এমডি জয় প্রধান। এছাড়াও আমাদের সাথে যুক্ত আছে এমডি লিওন। তাছাড়া আমাদের সব সময় যে পাশে থেকে হেল্প করতেছে এমডি আহসান কবির। তো যাই হোক লিসেনার্স, পরিচয় পরিবার যাব না, আমরা অলরেডি ইতিমধ্যে একটি গল্প শেয়ার করতেছি, অলরেডি করে ফেলছি। তো সরাসরি চলবো দ্বিতীয় গল্পে। তো সজীব ভাই, কী অবস্থা আপনার, কেমন আছেন? এই তো ভাই ভালো, আপনি ভালো আছেন? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা গতকাল আপনার একটা ঘটনা শেয়ার করছি, ফেরদাউসের আগে আপনি একটা ঘটনা শেয়ার করছিলেন, যেটা কিনা ছিল একটি টিলাকে কেন্দ্র করে, যেখানে কিনা দিনের বেলাতেও ঢিল ছড়ে কেউ, অদ্ভুত একটি ঘটনা ছিল, যেটি প্রচণ্ড ভয়ানক ছিল। যখন আমি মানে ওই গল্পটা আপনার শুনতেছিলাম, আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছিলো, খুব ভয়ানক একটি ঘটনা ছিল। তো অবশ্যই আপনার কাছে আজকে ভালো কোনো ঘটনা আশা করছি আমরা। অবশ্যই আপনি গতকালের মতো এমন কিছু ঘটনা শেয়ার করবেন যেটা কিনা আমাদের শ্রোতাবিন্দুর মনে একটু ভালোবাসা, একটু আনন্দ জাগিয়ে তুলবে। তো যাই হোক, সে আশা প্রত্যাশা রেখে সরাসরি আমরা গল্পে যাব। আপনি শুরু করে দেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গল্পের শুরুতে অবশ্যই আপনি মাইক্রোফোনের সামনে নেবেন, যাতে শ্রোতাবিন্দু খুব ভালোভাবে শুনতে পারে। তো লিসেনার্স, আমি বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে আমার এক খালুর সাথে। সালটি ছিল 2002 সাল। তো সেই সময় তার সাথে ঘটনাটি ঘটে। আমি যে সময় ঘটনাটা শুনি সে সময় আমার বয়স ছিল আনুমানিক 5 থেকে 6 বছর বয়স। তো ওই সময় আমার স্কুল বন্ধ থাকার কারণে আমি আমার মামি এবং আমার আন্টির সাথে আমার ওই খালার বাড়িতে বেড়াতে যাই। তো আমার এক খালাতো বোন ছিল, তার নামটা আমি উল্লেখ করতে চাচ্ছি না। ওই সময় তার প্রচণ্ড জ্বর ছিল। তো আমার আঙ্কেল চিন্তা ভাবনা করে যে ঔষধ আনবে, দূরে কোনো ডাক্তারের বাড়িতে গিয়ে ওষুধ আনবে। মানে তখনও তো গ্রাম বাংলাতে কারেন্ট ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। এটা ছিল 2006 সালের ঘটনা। আচ্ছা, মানে এই যে অটো বা এই যে মানে না না, কারেন্টে চালিত কোনো যন্ত্র ছিল না ওই সময় এরকম কিছুই ছিল না, ওইরকম পা চালিত ভ্যান ছিল। তো সে বেশি রাত হওয়ার কারণে খালু ওষুধ আনতে যাইতে পারে না। আমার যে খালাতো বোনটির কথা বলতেছি সে মারা গেছে। তো যাই হোক, আমি আর ওদিকে যাচ্ছি না। তো খালু ওই দিন ওষুধ আনতে না গিয়ে আমাদের সাথে একটি ঘটনা শেয়ার করে। তো আমি তার ভাষায় বলতেছি ঘটনাটি। সালটি ছিল 2002 সাল। তো সে এক সময় তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সে চিন্তা ভাবনা করে সে বাড়িতে চলে যাবে। তো তার বাড়ি থেকে তার শ্বশুরবাড়ির ডিস্টেন্স মিনিমাম 10 কিলোর মতো। আগের বেলায় দেখা যাইতো কিন্তু নয়ন ভাই সবাই হেঁটে যাইতো, কিন্তু ওইরকম রাত্রেবেলা কোনো ভ্যান পাইতো না। তো যেইভাবে সেই কাজ, সে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে শ্বশুরবাড়ি থেকে রওনা দেয়। তো শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরে একটা জঙ্গল টাইপের একটা জায়গা ছিল, পাশেই ছিল একটা
হালকা একটা পুকুর। আমি জায়গাটির নাম বলতেছি, হয়তো বা সবাই চিনবেন। জায়গাটির নাম হেলিবাতা বলে। তো যে জায়গা দিয়ে খালু যাবে সেই জায়গার আগে একটা হালকা ছোট ব্রিজ ছিল, তারপর তার মাঝে ছিল 3-4টা বাড়ি। তো খালু যখন ওই রাস্তা দিয়ে যাইতেছিল, তো তখন সে হঠাৎ দেখতে পাওয়া যায় চারপাশে অনেক অন্ধকার। আচ্ছা, একটা মিনিট আপনাকে থামিয়ে দিচ্ছি। তো প্রিয় শ্রোতাবিন্দু, যে স্থানের কথা বললো, অ্যাকচুয়ালি স্থানটা আমিও চিনি। এটাকে হেলিবাতা বলা হয়, অর্থাৎ উল্লাসনগর থেকে জাস্ট দক্ষিণে একটু, জাস্ট 5 মিনিটের রাস্তার মতো। ওখানে বিশাল বড় একটা পুকুর আছে, তো যেইটাকে কিনা হেলিবাতা বলা হয়। তো ওখানে বিশাল বড় একটা শিমুল গাছ আছে, যেখানে অদ্ভুত কিছু ঘটনা আছে। অবশ্যই পরবর্তী এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা শুনতে চান, তাহলেই অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জাস্ট আপনার মতবাদ জানিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ। আপনি কন্টিনিউ করেন। তো লিসেনার্স, আমি আবারও ঘটনা যাইতেছি। তো আমার খালু যখন ঠিক ওই জায়গাটির পাশ দিয়ে যাচ্ছিল, তো হঠাৎ সে লক্ষ্য করে যে তার পিছন পিছন কেউ আসতেছিল, এরকম একটা সাউন্ড পায়। তো সে চারিদিকে তাকিয়ে দেখে কিছু নেই। তো ওই জায়গাটিতে ছিল, হাতের ডান সাইডে ছিল বাঁশবাগান, মানে অনেকগুলো বাঁশবাগান ছিল। তো কেউ যেন বাঁশের মাথায় শব্দ করতেছিল। তো এটা শুনে আমার খালুর গায়ের লোম দাঁড়িয়ে যায়। সে বুঝতে পারতেছিল না কি করতেছে তার সাথে। তো সে যখন বাঁশের শব্দ শুনে সে যখন বাঁশের মাথার দিকে তাকাইতেছিল, তখন সে দেখতে পায় যে বাঁশের মাথায় 7 থেকে 8 ফুটের মধ্যে সাদা কাপড় পরে একটা ব্যক্তি শুয়ে আছে। মানে বাঁশের উপরে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। 7 থেকে 8 ফুট এরকম। তো সে তো আতঙ্কিত হয়ে যায়, তার গায়ের লোম, মাথার চুল দাঁড়ায় যায় ভয়ে। সে বুঝতে পারতেছিল না সে কি করবে। তো এক পর্যায়ে সে ওইখান থেকে দৌড়াতে চেষ্টা করে, কিন্তু সে পারতেছিল না কোনোভাবেই। তার গা যেন অবশ হয়ে গেছে, এরকম অবস্থা। তো সে যে একটু সামনের দিকে আগাবে, ওইখানে বাঁশের কথা বলছিলাম নয়ন ভাই। হ্যাঁ হ্যাঁ। তো হঠাৎ দেখে যে কিছু বাঁশ তার সামনে নুয়ে পড়ছে। নুয়ে পড়ছে। মানে হেলিয়ে পড়ছে। হ্যাঁ, হেলিয়ে পড়ছে। তো সে চিন্তা করতেছিল যে সে বাঁশের নিচ দিয়ে যাবে নাকি বাঁশের উপর দিয়ে যাবে। কোথায় যাবে? যদি সে বাঁশের নিচ দিয়ে যায় তাহলে হয়তো বা তাকে বাঁশ চাপা দিবে, অথবা সে যদি বাঁশের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে বাঁশ নিচ থেকে তাকে চটকানি দিবে। মানে তো সে উপরে উঠিয়ে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো সে এইটা ভেবে না আগানোর সাহস পাইতেছে না। তো বলে রাখা ভালো, আমার খালু ওই সময় সিগারেট খাইতো, তার কাছে ম্যাচ এবং সিগারেট ছিল। সে চিন্তা করলো জিন ভূত হয়তো বা আগুন দেখলে একটু ভয় পায়। তো সে যথারীতি তার পকেট থেকে সিগারেট বের করে, মানে সিগারেট লাগাইছে। তো তখন সে দেখতে পায় যে অটোমেটিকলি বাসটা উঠে যায়। আচ্ছা। তো সে যাওয়ার চেষ্টা করতেছে। সে অলরেডি বাস উঠে যাওয়ার পর সে রাস্তা পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পর দেখে যে আবার তার ডান সাইডে কুকুর আকৃতির একটা ভয়ঙ্কর একটা মানে প্রাণী। প্রাণী। আচ্ছা, মানে কুকুরের মতো, বাট কুকুর না। তার ডান সাইডে। তো সে চিন্তা করতেছে যে হেলিবাতা জায়গাটা একটা পুকুর আছে, আমি কিন্তু এটা বলছিলাম নয়ন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো সে যদি হাতের ডান সাইড দিয়ে যায় তাহলে সে হয়তো বা বাঁচবে, কিন্তু সে যদি হাতের বাম সাইড দিয়ে যায় তাহলে হয়তো বা তাকে পুকুরে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করবে। তো আমার খালু কিছু বুঝে উঠতে পারতেছিল না। তো সে এক পর্যায়ে ওইখান থেকে দৌড় দেয়। দৌড় দিয়ে সে স্থানীয় একটা বাজার ছিল, বাজারটির নাম সোনাতলা। হ্যাঁ, উল্লেখ শোনা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে তখন 1-2টা দোকান ছিল। তো তখন সে এক দৌড়ে যায় ওই বাজারে উঠে। তো
তো বাজারে ওঠার পর তার সাথে আর কোনো ঝামেলা হয়নি। তো নয়ন ভাই সে যেভাবে আমার কাছে গল্পটি শেয়ার করছে আমি ঠিক সেভাবেই আপনার কাছে শেয়ার করলাম। আশা করি আপনার ভালো লাগবে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ সজীব ভাই। কি বলবো আপনার ঘটনার কথা, এত সুন্দর করে বুঝিয়ে বলছেন, আর এত ভয়ঙ্কর একটি ঘটনা ছিল, জাস্ট অ্যামেজিং ছিল। তো থ্যাংক ইউ সো মাচ, আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ঘটনা আমাদের স্টুডিওতে এসে শেয়ার করার জন্য। তো প্রিয় শ্রোতাবিন্দু, যদিও আপনাদের কাছে এমন সুন্দর ঘটনা থাকে, যদি আপনাদের পার্সোনাল জীবনে বা আপনাদের চারপাশের কোনো ব্যক্তির জীবনে কোনো ভৌতিক ঘটনা ঘটে যায়, তো অবশ্যই আপনারা শেয়ার করবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আপনি যদি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন। তো যাই হোক লিসেনার্স, সজীব ভাইয়ের গল্পের আঙ্গিকে ছোট্ট করে একটা কথা বলতেছি। তো আমাদের বাড়ির পাশে রুস্তম নামে একটি ব্যক্তি ছিল, সে অটো চালাইতো। তো এই হেলিবাতাকে কেন্দ্র করে ঘটনাটি যা সে বললো আমার মনে পড়ে গেল। তো যখন সে ওই বাঁশ বাগানে কাঁদা যেত, ঠিক ওই মুহূর্তে তার সামনে বাঁশ এসে হেলিয়ে পড়তো। সে দাঁড়িয়ে থাকতো এবং চিৎকার করতো, বাঁচাও বাঁচাও। কারণ রুস্তম ভাইয়ের আশ নাকি খারাপ ছিল, আমরা গ্রামের বাংলাতে যেটাকে বলি আশ নাকি জানো। তো ওর আশ খারাপ ছিল। তো যখনই সে ওখান থেকে পারাপার করতো, তখনই তার সাথে এমন কিছু ঘটতো। তো একদিন সে ওখান থেকে যাইতেছে, তো পেছনে 4টা যাত্রী ছিল। তো হঠাৎ যাত্রী 4টা খেয়াল করে রুস্তম আর অটোর সামনে নেই। রুস্তমকে সবাই খুঁজতেছে। তো ওখানেই সামনে 2টা বাড়ি ছিল, 2টা কি 3টা আনুমানিক। তো একটা বছর সেখানে গিয়ে সবাই দৌড়ে যায় এবং বলে রুস্তমকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সবাই হারিকেন জ্বালিয়ে নিয়ে আসে, ল্যাম্পও জ্বালিয়ে নিয়ে আসে। এটা খুব আগের ঘটনা, এই জন্য হারিকেন বা ল্যাম্প ইউজ করা হতো। সবাই এসে রুস্তমকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও রুস্তমকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ এক ব্যক্তি চিল্লিয়ে ওঠে, রুস্তমকে পাওয়া গেছে, রুস্তমকে পাওয়া গেছে। তো সবাই তাকে অনুসরণ করে, পরে তাকিয়ে দেখে রুস্তম যে বাঁশবাগানের পাশে একটি বিশাল বড় একটি শিমুল গাছ ছিল, তার একটি গাছে ঝুলে আছে, তাকে যেন কেউ অদ্ভুতভাবে ঝুলিয়ে দিয়েছে। তো একটা বছর তাকে ওখান থেকে নামানো হয় এবং রুস্তমকে জিজ্ঞেস করা হয়, তোমার সাথে কি ঘটেছে? রুস্তম বলেছে, আমি অটো চালিয়ে যাচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে আমার কেন জানি মনে হলো আমার চারপাশে যেন অদ্ভুত কিছু ছায়া ঘুরতেছে। হঠাৎ যেন আমি হাই উড়ে সেই গাছের ডালা গিয়ে পড়তাম। আমি খুব জোরে চিৎকার করতেছিলাম, বাঁচাও বাঁচাও। কিন্তু ওই ব্যক্তিগুলো, ভ্যানে থাকা ব্যক্তিগুলো যেন শুনতেই পাচ্ছিল না। তো এই ছিল ঘটনা লিসেনার্স। আশা করি আপনাদের মনে খুব দোলা দিয়ে গেছে ঘটনাটি। তো আমার খুব ভালো লাগছে যখন রুস্তম ভাইয়ের কাছ থেকে ঘটনাটি শুনছি। তো আমরা যেসব ঘটনা শেয়ার করতেছি, এইসব ব্যক্তিরা এখনও বেঁচে আছে। যদি আপনারা গল্পের সত্যতা যাচাই করতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আসতে পারেন আমাদের এই স্টুডিওতে, আমরা সরাসরি আপনাকে সেই লোকগুলোর সাথে পরিচয় করে দেব। সেই লোকগুলোর ঘটে যাওয়ার জীবন থেকে অদ্ভুত কিছু ঘটনা শুনতে পাবেন আপনি। তো আবারও বলতেছি, যদি আপনাদের জীবনে, আপনাদের চারপাশের প্রতিবেশীদের জীবনে কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে, কোনো অ্যাডভেঞ্চার ঘটে থাকে, তো অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে। যদি আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, তাহলে আপনি যোগাযোগ রাখবেন আমাদের সাথে। তো যাই হোক লিসেনার্স, আমরা পরবর্তী ঘটনায় যাব। যেহেতু আজকে আমাদের অতিথিরা আসেনি, সামান্য কিছু অতিথি যারা প্রয়োজনে আমার বাড়িতে চলে গেছে, তো আমরা আবারও যাবো সজীব ভাইয়ের কাছে, আবারও তার কাছ থেকে তার প্রিয় কণ্ঠে কোনো ঘটনা শুনবো, যেটা কিনা সে পরপর 3টা গল্প বলে প্রমাণ করে দিচ্ছে সে কতটা গল্প প্রিয়, সে কত সুন্দর করে গল্প বুঝতে বলতে পারে। আবারও ফেলছি সজীব ভাইয়ের কাছে। তো সজীব ভাই, আপনার প্রথম গল্প অনেক সুন্দর হয়েছে, তো আশা করবো দ্বিতীয় গল্প আপনার অবশ্যই সুন্দর হবে। তো আপনি শুরু করেন। থ্যাংক ইউ সো মাচ নয়ন ভাই, আমাকে দ্বিতীয়বার আবার সুযোগ দেওয়ার জন্য। তো আমি কথা না বাড়িয়ে আমি আমার
ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার সাথে শেয়ার করছে আমার এক বড় ভাই, আমি তার নাম বলতে চাচ্ছি না। তো সময়টি ছিল 2006-07 এরকম। তো সে সময় মানে এখন যেরকম পাকা রাস্তা আছে ওই সময় পাকা রাস্তা ছিল না। আর সেই সময় দেখা যেত যে গাড়ি ঘোড়াও তেমন ছিল না, তখন ভ্যান চালাইতো মানুষ পা দিয়ে। তো আমার ওই বড় ভাই একদিন হঠাৎ বগুড়ায় যায়। তো সে বগুড়ায় কেনাকাটা করার পর দেখা যায় যে 5টা-6টা বাজে। তো বগুড়া থেকে আসতে মানুষ আগে ট্রেনে আসতো। সেই সময় কিন্তু ট্রেনের প্রচলন খুব ছিল, বাসে তেমন একটা মানুষ যাতায়াত করতো না ওইরকমভাবে। আচ্ছা আচ্ছা। তো নয়ন ভাই, আমি বলতেছি যে ওই সময় যদি কেউ বগুড়া থেকে মহিমাগঞ্জ স্টেশনে আসতো, মিনিমাম 5-6 ঘন্টা মানে লেগে যেত, কারণ মাঝে 5-6টা স্টেশন আছে, আবার মাঝে মাঝে ক্রসিং দেয় আচ্ছা রেলের। আচ্ছা, গল্পের মাঝে সুজীব একটু থামিয়ে দিচ্ছি আপনাকে, বলে রাখতেছি যারা গাইবান্ধা থেকে যুক্ত আছেন আমাদের সাথে, অথবা গাইবান্ধার বাইরে থেকে যুক্ত আছেন, তাদেরকে বলতেছি বগুড়া থেকে মহিমাগঞ্জ জাস্ট 5 থেকে 7টার মতো প্রায় স্টেশন পড়ে। তো 5 থেকে 6 ঘন্টা লাগাটা স্বাভাবিক। আমরা অনেক সময় ঈদ, পূজা পার্বণ বা কোনো অনুষ্ঠানে আমরা সবসময় ট্রেনে ভ্রমণ করি। যদি আপনাদের ব্যক্তিগত জীবনে অথবা আপনাদের পারিপার্শ্বিক জীবনে কোনো ব্যক্তির সাথে কোনো রেলগাড়ি কেন্দ্রিক কোনো ঘটনা ঘটে যায়, তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। অবশ্যই আপনারা যদি আপনাদের গল্প শেয়ার করতে চান, তাহলে কমেন্ট সেকশনে হাই লিখুন এবং হুম লিখে আপনারা বলুন যে আপনাদের গল্প শেয়ার করতে চান। তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের পেজকে ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর থ্যাংক ইউ সো মাচ। আর সজীব, কন্টিনিউ প্লিজ। তো লিসেনার্স, আমি আবার ঘটনায় চলে যাচ্ছি। তো বগুড়া থেকে মহিমাগঞ্জ স্টেশনে ট্রেন আসতে রাত 11টা বাজে। তো বলে রাখা ভালো নয়ন ভাই, ওই সময় এ রুটে কোনো ভ্যান এরকম মানে, এখন তো অনেক রকমের গাড়ি আছে, তো সেই সময় তো শুধু ভ্যান ছিল। আচ্ছা, তো ওই সময় অথবা মানুষ, আর কি চলাচল করতো না, হ্যাঁ হ্যাঁ, মানে পায়ে হেঁটে চলাচল করতো মানুষ আর কি। ওই সময় অত রাতে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাইতো না। আচ্ছা আচ্ছা। তো আরেকটা কথা উল্লেখ করতেছি নয়ন ভাই, ওই সময় তো বিদ্যুৎ ছিল না এইভাবে। দেখা যেত যে কোনো শহরে বিদ্যুৎ থাকলেও গ্রামের ভিতরে ওইরকমভাবে বিদ্যুৎ পৌঁছেনি। তো মহিমাগঞ্জ থেকে তার বাসায় আসতে 3 কিলো হেঁটে আসা লাগবে। তো সে চিন্তা করতেছে যে সে রেল ধরে মানে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে হেঁটে সে বাড়িতে আসবে। তো সে মহিমাগঞ্জ থেকে একটা জায়গা আছে রেলগেট পর্যন্ত সে যথারীতি চলে আসে, তার সাথে কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। তো রেলগেট থেকে আবার পাঠানপাড়ার দিকে একটা রাস্তা আছে, আচ্ছা, মানে পাঠানপাড়া সোনাতলার রোড ওইটা। তো রেলগেট থেকে 200 মিটার দূরে এরকম সেখানে একটি পুরাতন তেঁতুল গাছ ছিল, আপনারা হয়তো বা চিনবেন। এখন বর্তমানে সেই তেঁতুল গাছের সাইডে একটা মাদ্রাসা হয়েছে। হ্যাঁ, এখনো মাদ্রাসার দিকে আছে আর কি। তো নয়ন ভাই, ওই সময় এত ঘনবসতি ছিল না, তো সে রাস্তা দিয়ে হাঁটতেছিল, তো হঠাৎ করে সে তেঁতুল গাছের কাছাকাছি চলে আসে। যেই সে তেঁতুল গাছের কাছে চলে আসে, সে লক্ষ্য করে যে তার পিছন পিছন কেউ আসতেছে। সে আগে থেকে জানতো যে মানে এই জায়গাটা অনেক খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সে চারপাশে লক্ষ্য করে কেউ নেই, তো সে আর একটু এগিয়ে যায়, তেঁতুল গাছটা ওভার করে। তো সে একটু সামনে যাওয়ার পর দেখতে পায় কে যেন রাস্তার ভিতরে শুয়ে আছে। তো সে তো অনেক আতঙ্কিত হয়ে যায়। তো এক পর্যায়ে সে চিন্তা করে সে কি করবে। তখন সে ওইখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করতেছে,
তো সামনে তো কেউ শুয়ে আছে, হ্যাঁ হ্যাঁ। সে তো আর সামনের দিকে যাইতে পারবে না। তো সে পিছনে যাওয়ার চেষ্টা করে। দৌড় দেয় আর কি। না না, দৌড় দেয় না, পিছনে যাওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা। তো সে যেই অল্প একটু পিছন দিকে ব্যাক করছে, তখন কেউ যেন একজন বলতেছে যে, তো যখন সে পিছনের দিকে গেছে তখন কেউ যেন একজন বলতেছে, আমাকে একটু খাবার দিবি, প্রচন্ড খিদে পেয়েছে, দিবি একটু খাবার। তো এটা শোনার পর সে পিছনে দৌড়ে চলে যায়। তো বলে রাখা ভালো, ভয় পেয়ে আর কি চিৎকার করে দৌড় হ্যাঁ দেয় আর হ্যাঁ, কি। বলে রাখা ভালো, পিছন সাইডে আছে চন্দনপাট, চন্দনপাট নামে একটা গ্রাম। সে সরাসরি এক দৌড়ে চলে যায় তার এক আত্মীয়র বাড়িতে। তো তারপর তার আত্মীয় স্বজনদের গিয়ে ডাকাডাকি করে। তো তার আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করে যে কী হয়েছে কী হয়েছে। তো তখন তারা তার মুখ থেকে শুনতে পায় যে ওইখানে তেঁতুল গাছের ওইখানে তাকে এরকম ভয় দেখানো হয়েছে। তো নয়ন ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করছি সবার ভালো লাগবে। আর থ্যাংক ইউ সো মাচ সজীব ভাই, আপনি যখন ঘটনা শেয়ার করতেছিলেন আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। মানে এত সুন্দর একটি ঘটনা আর এতটা ভয়ানক, আমি যেন বারবার নিজেকে স্থাপন করতেছিলাম। তো প্রিয় লিসেনার্স, প্রিয় শ্রোতাবিন্দু, আপনারা একটি বার নিজেকে স্থাপন করে দেখুন, একটি বার ইমাজিন করে দেখুন, যদি আপনার জীবনে এমন কিছু ঘটে যায়, কোনো মৃত ব্যক্তি বা কোনো মৃত আত্মা কোনো সাদা পোশাক পরে রাস্তার মাঝে শুয়ে আছে, আপনাকে দেখে বলতেছে একটু খাবার দিবি, কেমন লাগতে পারে আপনার? একটিবার ভাবুন। যদি আপনার ভয় লেগে থাকে অবশ্যই আমাদের জানাবেন, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো লিসেনার্স, সজীব ভাইয়ের ঘটনা শুনে আমার একটি ঘটনা মনে পড়ে গেল। তো আমাদের বাড়ির পাশে একটা দাদা ছিল, তার নাম ছিল সাদা মিয়া। সে এখনও বেঁচে আছে। তারা ছোটোবেলায় প্রচণ্ড গরিব ছিল, তাদের দিনে নুন আনতে পান্তা ফুরোয়, এমন দিন কাটছে। তো সেদিন যখন দোকানে বসে তার সাথে গল্প করতেছিলাম, তো এই গল্প ওই গল্প একটা বাজে সে ভৌতিক গল্প প্রবেশ করি আমরা। সে বলে, দাদু ভাই, এখন তো আর কোনো ভৌতিক গল্প ঘটে না, এখন তো আর আগের মতো ভূত নেই, কিন্তু একটা পর্যায়ে এতটাই বেশি ছিল, তারা আমাদের সাথেই থাকতো, আমাদের পাশাপাশি ঘুরতো। তো আমি অনেক কৌতূহলে জিজ্ঞেস করি, দাদা তুমি কি ভূত দেখেছ? সে একটু গম্ভীর হয়ে যায়, যেন তার মস্তিষ্ক থেকে কোনো স্মৃতি হাতড়ে গল্প সঞ্চার করতেছে। সে দীর্ঘ নিঃশ্বাস নেয় এবং বলে, হ্যাঁ দাদু ভাই, আমার জীবনেও একটি ভৌতিক গল্প ঘটে গেছে, যেটি আমাকে এখনও অনেক ভয় দেখায়, যেটি আমাকে এখনও তাড়া করে। আমি কৌতূহল হলাম, দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা আমার সাথে শেয়ার করো। সে একটু হেসে বলল, অবশ্যই দাদু ভাই। তো যাই হোক লিসনার্স, এইটা বলার পর আমি দাদার কাছ থেকে গল্পটি শুনি। তো আমি জানি না ঘটনাটি শেয়ার করা ঠিক হবে কিনা, আমার এখনও প্রচণ্ড ভয় করতেছে। এই ঘটনা খুব মর্মাহত একটি ঘটনা, যেটি কিনা আমার দাদা প্রত্যক্ষ নিজে শেয়ার করছে আমার সাথে, যেটি না একটি সত্য ঘটনা। তো যাই হোক, দাদা বলা শুরু করলো, তখন প্রচণ্ড গরিব ছিলাম, আমার নুন আনতে পান্তা ফুরাতো, আমাদের দৈনন্দিন জীবন খুব শোচনীয় ছিল। এ বাড়িতে কাজ করতাম, ও বাড়িতে কাজ করতাম। যখন আমার দিন যাচ্ছিল না, তখন আমি একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করা শুরু করলাম। তো বলে রাখা ভালো, বিস্কুট ফ্যাক্টরিতে ছিল আমার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। প্রত্যেক দিন যেতাম, আবার সূর্য ডোবার আগে আগে আসতাম। তো সেদিন আমি বাজারের পাশে একটু দাঁড়িয়েছিলাম, কেনাকাটা করতেছিলাম। তো একটা পর্যায়ে সন্ধ্যা নেমে আসে, আকাশে চাঁদ ছিল না, হালকা অন্ধকার ছিল। তো আমি ভাবলাম অনেক রাত হয়ে গেছে, এখন আর দেরি করা ঠিক হবে না,
কারণ বাড়ি ফেরার পথে পাশে একটি প্রকাণ্ড একটি ভিটা ছিল, যে ভিটাতে বিশাল বিশাল গাছ ছিল। সে গাছগুলোর চারপাশে লোকজন দিনের বেলা যেতে ভয় পেত। তো বললো আমি যদি এই রাতের বেলা ফিরি তাহলে হয়তো আমার সাথে ভৌতিক কিছু ঘটে যাবে, আমার সাথে বাজে কিছু ঘটবে। আমার জন্য কেমন জানি ভয় করতেছে। আমি ভাবলাম আমি যাব না। আরেকটাবার ভাবলাম যেতেই হবে আমাকে। মাঝপথে এসে আমি কোথায় থাকবো? তো মনে সাহস করে আমি এগিয়ে যাওয়া শুরু করলাম। বারবার আমি আল্লাহ নাম নেওয়া শুরু করলাম। আমি যখন সামনে এগিয়ে গেলাম, ভিটার পাশে একটি বিশাল বড় তাল গাছ ছিল। সেটি আমার নজরে পড়ল। নজরে পড়ার সাথে আমি চমকে গেলাম। এ আমি কি দেখতেছি? এটা তো আমার দেখার ছিল না। সে দেখতে পেল বিশাল বড় একটি মানব জাতি বা মানুষ টাইপের তাল গাছের উপর দাঁড়িয়ে আছে। সে ছিল বিশাল অদ্ভুত বড়। সে যেন মিটি মিটি হাসতেছে। তো এইটার পর সে ভয় পেয়ে যায়। সে আবার পিছিয়ে আসে। আসার পর বাজারে একজন দোকানদারকে ডেকে তোলে। ডেকে তোলার পর দোকানদারকে অনেক রিকোয়েস্ট করে, ভাই আমাকে একটু বাড়িতে পৌঁছে দাও না প্লিজ। দোকানদার সারাদিন ক্লান্ত পরিশ্রম করছে। সে বলল, না দাদা, আমার যাওয়া এখন ঠিক হবে না। আমি সারাদিন অঝোর পরিশ্রম করছি, এখন আমাকে ঘুমাতে হবে। তুমি আমাকে দয়া করে বিরক্ত করো না। এইটা শোনার পর দাদা অনেক মন খারাপ করলো। সে ভাবলো যাই ঘটে যাক না কেন, আজকে আমি নিজেই বাড়িতে যাব। সে আবার দৌড় শুরু করলো। ওখান থেকে দৌড়াতে দৌড়াতে একটা বাজে সে তাল গাছ পেরিয়ে গেল। তো তাল গাছ পেরিয়ে যখন কবরের পাশে আসলো, যখন ভিটাকে ক্রস করবে, সে একটি লোককে দেখতে পেল। তার মনে যেন সাহস সঞ্চার হলো। সে লোকটির কাছে এগিয়ে গেল, বলল, ভাই আমাকে একটু হেল্প করেন। আরে নাতি, তুই এখানে যে? দাদা চিনতে পারলো, আরে এ তো আমার নানা। নানা তুমি এখানে কি করতেছ? এই তো নাতি, একটু কাজে আসছিলাম। তো তুই কি করতেছিস এখানে? এত রাতে কই থেকে ফিরলি? তো দাদা নাকি তাকে বলছে যে এরকম তার জীবন বৃত্তান্ত সব কিছু খুলে বলছে, যে এরকম বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করে। তো একটা পর্যায়ে সেই লোকটি নানাকে বলল, অর্থাৎ নানা সেই লোকটিকে বলল, তার নাতিকে বলল, নাতি কোনো খাবার আছে? আমি বড্ড ক্ষুধার্ত, একটু খাবার দিবি? তো দাদার কাছে নাকি বিস্কুট ছিল, আবার পাউরুটি ছিল। তো ব্যাগ হাসতে সেগুলো বের করে খাবার দেয়। তো খাবার দেওয়ার পর লোকটি তৃপ্তি সহকারে খায় এবং বলে, নাতি তুই চলে যা, তুই আর কখনো সন্ধ্যার পর একা একা এদিক থেকে ফিরিস না, ভালো হবে না। সে বলে, নানা আমাকে একটু এগিয়ে দাও। তখন নানা বলে, আর কিচ্ছু হবে না, তুই চলে যেতে পারবি। তো যাই হোক লিসেনার্স, এই অবধি বলে দাদা থমকে যায়, থেমে যায়, অদ্ভুতভাবে আমার দিকে তাকায়। তো আমি বললাম, দাদা গল্প কি শেষ? সে বলল, না, গল্প যদি এখানে শেষ হতো তাহলে খুব ভালো হতো, তাহলে জীবনটা আমার ধন্য হতো। কিন্তু এই গল্প যেন এখানেই শেষ না। তো যথারীতি আমি বাড়িতে পৌঁছালাম। বাড়িতে পৌঁছে গোসল করলাম। গোসল করে আমি খেতে বসলাম। তো তখন গ্রাম বাংলাতে অনেক মাছ পাওয়া যেত। তো সেদিন তার ছেলে নাকি অনেক বড় একটি রুই মাছ ধরেছে পুকুরে। তো সে রুই মাছ দিয়ে খাওয়া দাওয়া করতেছে। খাইতে খাইতে সে একটা পর্যায়ে তার বউকে জিজ্ঞেস করলো, আচ্ছা নানাকে এত শুকনো লাগতেছে কেন? সে এত শুকিয়ে গেছে কেন? তার স্ত্রী যেন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে রইল। তার স্ত্রী তাকে বলল, আচ্ছা তুমি কি পাগল হয়েছো? দাদা তার দিকে তাকালো, বললো, কেন, কি হয়েছে? বললো, তোমার মনে নেই তোমার নানা আর বেঁচে নেই? এইটা শোনার পর দাদা থমকে গেল, চমকে উঠল। আরে ঠিকই তো, আজ থেকে তো প্রায় 10 বছর আগে আমার নানা মারা গেছে। তাহলে কে ছিল সেই ব্যক্তিটি? কে আমার থেকে খাবার নিল? তো লিসেনার্স, আপনাদের সাথে প্রশ্ন আমার রয়ে গেল, তো কে ছিল সেই ব্যক্তিটি? কে সেই খাবারটি হাত এগিয়ে নিয়েছিল? তো যদি আপনাদের জানা থাকে অবশ্যই
আমাদের সাথে শেয়ার করবেন উত্তর। আমরা উত্তর জানতে চাই। তো দাদা খাইতেছিল, এটা খাওয়ার পর, এটা শোনার পর দাদার খাওয়া বন্ধ হয়ে যায়। দাদা যেন আর খাইতে পারতেছে না, খাওয়া যেন আর মুখে দিতে পারতেছে না, হাতটা অবশ্যই আসতেছে। ঠিক ওই মুহূর্তে কে যেন দরজা টোকা দেওয়া শুরু করলো। দাদা জিজ্ঞেস করলো, কে কে ওখানে? কোনো সারা শব্দ নেই। আবার সে খাওয়ার মনোযোগ দেওয়া শুরু করলো। সে যেই না আবার গ্রাস তুলছে, ঠিক ওই মুহূর্তে আবার দরজা কে যেন টোকা দিল। কে যেন অদ্ভুত কণ্ঠে বলতেছে, নাতি একটু খাবার দিবি, অনেকদিন ক্ষুধার্ত। থ্যাংক ইউ সো মাচ লিসেনার্স। এই ছিল ঘটনা। এইটা বলার পর দাদা থমকে যায়, আর কখনো বাকি গল্পটা শেয়ার করতে চায় না। আমি দাদাকে অনেক রিকোয়েস্ট করি যে দাদা বাকি গল্পটা শেয়ার করো। সে আমাকে বলে সব ঘটনা শেয়ার করতে নেই। আমি যেন তার চোখে অদ্ভুত একটা অনুভূতি দেখতে পেলাম। আমার কেন জানি না মনে হইতেছে যে ঘটনা আজ থেকে 20 বছর আগে ঘটে গেছে, সেটা তার জীবনে এখনও ঘটে যায়। এখনও দৈনন্দিন জীবনে কেউ যেন তার দরজায় এসে টোকা দেয় এবং বলে, নাতি একটু খাবার দিবি, আমি বড্ড ক্ষুধার্ত। ঘড়িতে বেজে এখন রাত 1:25। আমরা অলরেডি স্টুডিওর গল্পের শেষ পর্যায়ে এসে গেছি। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, যারা আমাদের সাথে যুক্ত আছেন দূর দূরান্ত হতে, বিশেষ করে গাইবান্ধার মধ্যে বা গাইবান্ধার চারপাশে কোনো জেলা হতে, সকলের সুস্থতা কামনা করছি। তো আমরা গল্পের শেষ পর্যায়ে এসে গেছি, এখন আমাদের বিদায় নিতে হবে। তো শেষ পর্যায়ে আগে আবারও একটি কথা মনে করে দিতে চাই, যদি আমাদের গল্প ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে দেবেন। বেটার অপশন পেতে আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আপনি চাইলে আমাদের গল্প অডিও ডাউনলোড করে শুনতে পারেন। তো এই বলে আমাদের আজকের গল্পের এখানে শেষ টানতেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।